রাজ্য জুড়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন, আর সেই সমস্ত প্রশ্নের কেন্দ্রে একটি দল, তৃণমূল কংগ্রেস। কেউ কেউ এও বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইনিংস কি সত্যি দেখা যাবে, নাকি এখানেই ইতি হয়ে গেল। এই পরিস্থিতিতে আজকে সঙ্গে পেয়ে গেছি সোনালী গুহকে, যিনি একসময় চারবারের বিধায়ক তো বিধায়িকা তো বটেই, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রথম দিন থেকে সঙ্গে ছিলেন। সোনালীদি, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। দিদি, যে প্রসঙ্গটা দিয়ে আমি শুরুটা করলাম, সেই প্রশ্নটাই আপনার কাছে করতে চাই। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কামব্যাক হতে পারে? না। কেন মনে হচ্ছে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এটা সমালোচনা করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি 2021 থেকে অ্যান্টি। মানে উনি যেদিন যখন থেকে আমাকে টিকিট দিলেন, আমি 22টা ছেলে মেয়েকে ডেপুটি স্পিকার থাকাকালীন রাজ্য বিধানসভায় কাজ দিয়েছি। কালকে যখন আমি কোনো একটা ইন্টারভিউতে যাচ্ছিলাম ঠেকবাজিতে, তখন একটা ছেলের সঙ্গে দেখা হলো। সে আমার ঠিকই কাজ করতো বলতে তার বাবাকে অসম্মান করেন। মানিকদা, মানে আমার স্বামীকে ছোটবেলা থেকে কোলে করে বড় করেছে। আমি কালো হতে পারি, আমার স্বামী কিন্তু খুব ফর্সা। তো আমাদের বাড়িতে তিনি জল তুলে দিতেন, সব কাজ করে দিতেন। আমি তাকে বললাম, গণেশ, তোর নাম তো আমি বারে বারে বলি। তখন গণেশ বলল, থ্যাংক ইউ বৌদি। আমি বললাম, তুই কি বলিস একবার বল। আমার সঙ্গে সুমন ছিল, তারপরে প্রতিমা ছিল, মানে আমি তখন অ্যাটেন্ডেন্স ছাড়া চলতে পারি না। তখন আমি বললাম, আমি বলি যে তুই বলেছিস, আমাকে বলেছিলি যে যখন আমি তোকে কাজ দিলাম, যে বৌদি তুমি তো 22টা ছেলে মেয়েকে কাজ দিয়েছো, তাদের থেকে যদি তুমি 1 লাখ টাকা করেও নিতে, তাহলে আজকে তোমার 22 লাখ টাকা সম্পত্তি হতো, মানে ব্যাংক ব্যালেন্স। কিন্তু আমি বললাম, তোর থেকে আমি কত টাকা নিয়েছি। তখন ও আমাকে আমাকে মাতৃজ্ঞানী হাতটা জড়িয়ে ধরে বললো, তুমি আমার থেকে কিচ্ছু নাও। আমি কিন্তু মমতাদিকে কোনোদিন হাতে করে টাকা নিতে দেখি, কিন্তু উনি দুর্নীতিবাজ, উনি দুর্নীতির আকর। এই কথা এখন অনেকে বলছেন, আমি কিন্তু 2021-এর টিকিট না পেয়েই বলেছিলাম। আমি একটা কথা বলেছিলাম, ভগবান ওনার শুভবুদ্ধির উদয় দিক। মমতাদি এখন হচ্ছে টার্মিনেটেড মুখ্যমন্ত্রী, মমতাদি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। মমতাদি তো নিজে পদত্যাগ করেন, মমতাদিকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। আর এমন একজন মুখ্যমন্ত্রীকে এনেছে, তার নাম শুভেন্দু অধিকারী। আমি যে তোমাদের কাছে প্রেস করছি, তুমি বলছি বাবা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে প্রেস করছি, আমার হাজবেন্ডের অনেক আপত্তি। বলে, সোনালী তুমি কিন্তু প্রেস করবে না। কেন কেন আমি প্রেস করবো? বলে, তুমি প্রেস করলে তোমাকে তো কেউ দেখাবে না, আমাকে সবাই দেখাবে। এখন তো মমতাদি একটা হট টপিক। আমি মমতাদির বিরুদ্ধে যা বলবো, আমি তো আজকে থেকে বলছি না, এখন অনেকে বলছি, কাকুলি দি, দেব, শতাব্দী রায়, তবে যারা যারা জুন মালিয়া, এসব সবাই বলছে। আমি তো 2021 থেকে বলছি মমতাদি এখন হট টপিক। কিন্তু মমতাদি আর কোনোদিনও ফিরে আসতে পারবে, কারণ শুভেন্দু অধিকারী এমন ছক্কা মারছেন। আমাদের বাড়িতে বাবা লোকনাথের বড় করে পুজো হয়, এবারও হয়েছে। আমি বিজেপির সমস্ত নেতৃত্বকে আবেদন জানিয়েছিলাম, আমন্ত্রণ বলতে কি, যে আপনারা আসবেন, আমরা একসঙ্গে প্রসাদ খাবো। শুভেন্দু আনফর্চুনেটলি আসতে পারে, তিনি তো মুখ্যমন্ত্রী, তার হয়তো ব্যস্ততা ছিল, কিন্তু মমতাদি আর কোনোদিনও কামব্যাক করে আসতে পারে, কোনোদিনও। আপনি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2021 সাল পর্যন্ত, এই যে লম্বা সময়টা যদি ধরি, আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, ফারাকটা কোথায়? কেন আপনার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কামব্যাক করা সম্ভব না? শুধু বয়স, নাকি অন্য কোনো? না না না, মমতাদির কাছে বয়সটা তো কোনো ব্যাপারই। মমতাদি 90 মিনিট হাঁটেন ওই হাওয়াই চটি পরে। আমি মমতাদির সিকিউরিটিতে জিজ্ঞেস করি যে, হ্যাঁ দ্বিবেদী দা, হ্যাঁ গো গোস্বামী দা, তোমরা দিদির সঙ্গে পায়ে পা মিলিয়ে যেতে পারো? ওরা বলেন না, কারণ দিদি হাওয়াই চটি পরে হাঁটেন, আর আমরা বুট পরে হাঁটি বা ভাটি বা কেটস পরে হাঁটি, আমরা দিদির সঙ্গে তাল মেলাতে পারি না। মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম 84 সালে, তিনি ছিলেন মুখ, আর এখন যে মমতা ব্যানার্জিকে মানুষ দেখছে, তিনি হচ্ছেন মুখোশ। তিনি আর কখনো কামব্যাক করতে পারবেন না। আবার আমি তো রচনা ব্যানার্জি নই, হতেও চাই না, কারণ রচনা ব্যানার্জির মতো অত রোগা আমি হতে পারবো না কোনোদিন। রচনা ব্যানার্জির মতো দিদিকে সন্তুষ্ট করার জন্য ওই যে কলকারখানার চিমনিতে ধোঁয়াই নেই, সেখানে ধোঁয়া উঠছে, এরা বলতে পারবো।
আমি মিথ্যে কথা বলি না, তা না। প্রয়োজনে মিথ্যে কথা বলি। হুম। তা যে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি তিনি ছিলেন মুখ, আর যে মমতা ব্যানার্জিকে এখন বাংলার মানুষ দেখছে তিনি হচ্ছেন মুখোশ। আচ্ছা দিদি, আপনার কি মনে হয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম একটা বিস্ফোরক নেত্রী যিনি কার্যত বামেদের 34 বছরের সরকারকে নড়িয়ে দিয়ে নিজে ক্ষমতায় এলেন, সেই ভদ্রমহিলার সমস্যাটা কোথায় হলো যে তাকেই 15 বছর পর সরে যেতে হলো? শুধুই কি দুর্নীতি দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করবেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখো, একটা হতে পারে ওনার অবক্ষয় হয়েছিল যেদিন অভিষেকের পদার্পণ ঘটে পলিটিক্স। আচ্ছা। অভিষেক শুধু ওনার ভাইপো না, কিন্তু অভিষেক ভাইপো প্লাস বোনপো দুটো। শুভেন্দুকে আমি বলি যে শুভেন্দু তুমি কিন্তু অভিষেককে শুধু ভাইপো বলো না। তখন শুভেন্দু আমার দিকে বড় বড় চোখ করে সব প্রশ্ন জিজ্ঞেস করে যে তাহলে কি বলবো দিদি, তাহলে ও কিন্তু ভাইপো প্লাস বোনপো দুটোই। তাই শুভেন্দু হাসতে হাসতে বলে আমি তো এই জন্য ওকে বাছুর বলি। কারণ বাছুরদেরও একটা নিয়ম থাকে, ওরা ভাই বোন ব্রিড করে না। হিন্দু ধর্মে কখনো চাচা আপন চাচি বলে, হিন্দু ধর্মে তো চাচা কথাটা আসেই না, কাকা বলা হয়। এটা মুসলমানদের নিয়ম। আমরা যখন 89 সালে আমি মমতাদির বাড়িতে বাড়িতে প্রথম যাই, আর 90 সালে অভিষেকের ঘরেই কিন্তু প্রথম অন্ন খেয়েছিলাম। 90 সালে 9ই আগস্ট। আমি খেতে গিয়ে দেখছি যে আমি ভাত খাচ্ছি, তো ভাতটা যেন কেমন একটা বেশ স্বাদ। ওরা যে তখন টক রান্না করেছেন আমি সেটা জানি। আমরা মাছের ঝোল বলতে মাছ বলতে মাছের ঝোল বুঝি। তখন অভিষেকের মাকে আমি বললাম যে সেজ বৌদি আমি না মাছ খাই না। দিদি আমার পাশে খাচ্ছে। দিদি খুব পোর এটা, অল্প ভাত খান। দিদি, আমি বললাম দিদি এত কম ভাত খান? তখন দিদি বললেন হ্যাঁ তোরাও কম খাবি, তাহলে বেশি করে খাটতে পারি। আর তমনাশ ঘোষ, তুমি চেনো কিনা তাকে জানি না। কেমন আসবেন? ফলতার এমএলএ ছিলেন, আমাদের সতীর্থ ছিলেন। তিনি আমাকে, তিনি তার তার বাড়ি হচ্ছেন মমতাদির আশেপাশে, আর তার শ্বশুর বাড়ি হচ্ছেন মমতাদির বাড়ি একেবারে উল্টো দিকে। তার শাশুড়ি যা রান্না করতো সেটা মমতাদিকে পাঠিয়ে দিত। মমতাদি বলল সোনালি তুই মাছ একদম খাস না? আমি তখন বললাম না। মানে শেখরও তাহলে মাছ খানা? মানে আমার দাদার কথা জিনিস না দিদি, আমাদের বাড়িতে না রোজ ডিম রান্না। সরি। তো বললেন লতা, সোনালীকে তাহলে ঝর্ণার মা, মানে ঝর্ণা হচ্ছেন তোমাদের সরি তোমাদার ওয়াইফ, আচ্ছা। ঝর্ণার মা যে হাঁসের ডিম দুটো রান্না করেছে, জোড়া হাঁসের ডিম, ওই একটা দিয়ে দে। আমি ডিম পেয়েছি, আমার তো খুব আনন্দ। আমি অনেকটা ভাত খেয়ে নিই। খেয়ে আমি বলছি যে লতাকে, মানে অভিষেকের মাকে, বৌদি আমি বোধহয় অনেকটা বেশি ভাত খেলাম। লতা হাসছে আর বলছে খান না, আপনার পেটে যা ধরবে তাই তো খাবে। ওরকম ডিমের ঝোল আমি আর আমার বাড়িতেও ডিমের ঝোল হয় মাঝে, আর কোনোদিনও খাইনি। দারুণ খেতে। এই দিয়ে আমার শুরু। আচ্ছা। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে মানুষটাকে আমরা ভালোবেসে ভক্তি শ্রদ্ধায় আপন করে নিয়েছিলাম। যেদিন তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন সেদিন কংগ্রেস ছেড়ে দিতে হবে বলে মাসিমার খাটটা ছিল উঁচু। মাসিমা মানে মমতাদির মা। তার খাটের নিচে শুয়ে আমি কাঁদছিলাম, আমি কংগ্রেস ছাড়বো। তখন আমি 96 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম বেহালাপুর। তখন দিদি আমাকে ভালোবেসে হোক আদর করে হোক মুটি বলে ডাকতেন। আচ্ছা। তারপরে আমাকে বলতেন এই মুটি শোন, তোকে যে আমি মুটি বলে ডাকি তুই কিছু মনে করিস না? আমি না দিদি। বললেন যে ন্যান্টি, মানে ওনার ছোট বোনকে জিজ্ঞেস করলেন, ডাকনাম ন্যান্টি, ভালো নাম রিনা গায়ে। বললেন ন্যান্টি মুটি কি করছে রে? তখন ওরা সবাই তো একটু কম পড়াশোনা করেছে, সবাই শয়ের উপর হরকায়। আচ্ছা। বললো তোর মুটি না দিদি নিচে শুয়ে শুয়ে কাঁদছে। এই সোনালি দি চল, তোকে দিদি ডাকছে। দিদির মুখের ডাক, সেটা 97 সাল। আমি উঠে বললাম যে দিদি ডাকছো? তুই নাকি কাঁদছিস, পারবি না আমার সঙ্গে আবার কষ্ট করতে? তখন আমি বললাম দিদি আমি কাঁদছি ঠিকই, কংগ্রেস ছেড়ে দেওয়া বলে কাঁদছি, কিন্তু আবার তুমি থাকলে আমি কষ্ট করতে পারবো। বলে সেই জন্যই তো আমি দল করছি, তোদের ভরসাতেই তো আমি দল করছি। দলে কি নাম দেবে দিদি? নব কংগ্রেস? বললেন না, যদি দিই তৃণমূল কংগ্রেস। তবে তো আছে।
আমার মনে আছে লালগোলা থেকে ঔরঙ্গাবাদ হুম। মুর্শিদাবাদের একটা জায়গা, হুম। সেখানে আমি আর বাণী সিংহ রায়, বাণীতে এখন আর পৃথিবীতে নেই, দুজনকে বসিয়ে দিদি, মুর্শিদাবাদ তো কংগ্রেসের আড়ত, হুম, মানে হুম। কংগ্রেসের দেন, হুম। আমাকে একদিকে বসেছেন, আমি দিদির পাশে বসেছি, আর আমার পাশে বসেছেন বাণীদা, মানে দুজনের দুটো উইন্ডো সিট। দিদি বলছেন, বাণী এখানে তো জোড়া ফুল প্রতীকটা কেউ চেনে না, তুমি আর সোনালি দুজনেই বলতে থাকবে জোড়া ফুলে ভোট দিও ভাই, জোড়া ফুলে ভোট দিও ভাই। বাণীদা দিদিকে বলতো গুরু। হুম। তখন আমি সমানে বলে যাচ্ছি, সবাই দিদিকে দেখার জন্য ভিড় করে রয়েছে গ্রামের মানুষ, দিদি হাত জোর করে নমস্কার করছে, হাতে জোড়া ফুল, আমি বলে যাচ্ছি জোড়া ফুলে ভোট দিও ভাই, জোড়া ফুলে ভোট দিও ভাই। বাণীদা একটা কথা বলছে না, খুব একটু উত্তেজিত। হুম। দিদি বলছেন, কি গো বাণী, সোনালির বলতে বলতে তো গলা দিয়ে রক্ত বেরিয়ে গেল। না গুরু, এই তো আমি বলছি গুরু। বাণীদা খুব মিথ্যে কথা বলতো, যাই হোক উনি এখন পৃথিবীতে নেই, ঠিক আছে। বলছি বাণীদা, আমি তো বলছি, আমার বলা তো কোন, বাণীদার থেকে আমি কয়েক বছরের ছোট, তুমিও একটু বলো। আমি বলছি, হ্যাঁ বলছি বলছি বলছি। বাণীদা আমাকে বলতেন ভুটু, মানে আদর, ভালোবাসে বা আদর করে। হুম। আমি বলছি ভুটু, আচ্ছা। তখন আমি দিদি বললাম, দিদি উত্তেজিত হলো না, বাণীদা বলবে। তো এই তো ছিল মমতা ব্যানার্জি। আর দিদি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ক্রীড়া ও যুব কল্যাণ, হুম। হুম। দিদি 5 নম্বর অশোক রোডে একটা বাংলো ছিল, 5 নম্বর অশোক রোডে দোলনা ছিল, ধোপি ছিল, মানে যা একটা মন্ত্রীর বাড়িতে যা যা থাকা দরকার তাই ছিল, সার্ভেন্টস কোয়ার্টার ছিল, হুম। সিকিউরিটি তো অঢেল। আমি গেছি বট গাছে, একটা বট গাছ ছিল, আচ্ছা। বট গাছে আমি রোজ চান করে, যখন যে কদিন সুস্থ থাকতাম, বট গাছে চান করে আমি ধূপকাঠি দেখাতাম। হুম। আমি ধূপকাঠি দেখাতে গেছি, দিদি জানান না আমি ধূপকাঠি দেখাতে গেছি। দিদি হঠাৎ বাবুন ব্যানার্জিকে বললেন, বাবু মুটিটা কই দেখতো। বাবুন বলছে, দিদি ওই যে তোর মুটি আসছে। তখন আমি বললাম, আমি দেখলাম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হুম। বললাম, এই বাবু, আমি, দিদি আমাকে বলতে পারে মুটি, তুই নিশ্চয়ই বলতে পারিস না। দিদি ভালোবেসে অনেক কথাই বলেন, ভালোবেসে আমাদের একটু তিরস্কারও করে। তোর কি যোগ্যতা রে, তুই তো মমতা ব্যানার্জির ভাই, তোর আর কোনো যোগ্যতাই নেই, হুম। তুইও বলবি আমাকে মুটি। কেন সোনালি দি, আমরা বলতে পারি না? না, একদম বলতে পারিস না। সেখানে আমার ব্যক্তিত্বের সংঘাত হলো। ওদের মমতা ব্যানার্জির পরিবার বাদে তো ওদের কোনো যোগ্যতাই নেই। হুম। কিন্তু ন্যান্টি আবার আমার খুব ভালো বন্ধু। ন্যান্টি এখানে মাঝে মাঝে আসে মেয়েকে নিয়ে, হুম। যে মেয়েটাকে ওই মেসি কাণ্ডের সময় দেখা গেছিল, হুম। হুম। অদিতি গায়ে, হুম। একটা ছোট্ট মেয়ে। আর যে যাকে দেখা গেল ওই সোনারপুরে যেদিন অভিষেককে ডিম মারছে, হুম। ও, ওর তো দাদা হুম। অভিষেককে কভার করতে যায়। অভিষেক চুরি করেছে কিনা সে তো তদন্ত সাপেক্ষ, হুম। কিন্তু পূর্ণি, মানে ওই মেয়েটার ভালো নাম হচ্ছে অদিতি আর ডাক নাম হচ্ছে পূর্ণি, হুম। সে পূর্ণিকেও চোখ শুনতে হবে। আমার তখন খুব বাজে লেগেছে। দেখো, এর সঙ্গে কিন্তু আজকে আমার 26 বছরের সম্পর্ক, মমতাদির সঙ্গে কিন্তু আমার 32 বছরের সম্পর্ক। ওই বাড়ির কাউকে কেউ চোর বলবে, হুম। বা কাউকে কেউ পচা ডিম ছুড়বে, বা কাউকে জুতো দিয়ে জুতো ছুঁড়ে মারবে, সেটা আমি জানি উনি দুর্নীতিগ্রস্ত হলে চোর শুনতে হবে। বা আমি তখন মাঝে মাঝে রাস্তায় বেরোই, গতকালও তো রাস্তায় বেরিয়েছি, হুম। ওই কেউ তো আমাকে দেখে চোর বলেনি বা পচা ডিম ছুঁড়ে মারেনি, জুতো মারা তো দূরের কথা। আপনার কি কোথাও মনে হয় যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে অপত্য স্নেহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এটাই কি তৃণমূলের পতনের একটা মেজর কারণ? দেখো, অভিষেকের পেছনে তো কোনো মানে আন্দোলন এই নেই। ধরুন এই ভোটের পরেও মানে অনেক দিক থেকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক বিরোধিতা হয়েছে, তা হুম। সত্ত্বেও তো তাকে সর্বভারতীয় সম্পাদকই করে রেখে দেওয়া হলো। দলটাই তো আর সর্বভারতীয়, হুম। দলটা তখন আঞ্চলিক দল হয়ে গেছে। হুম। ওই বখাটে ছেলেটা, হুম। অভিষেক আমার সন্তানের মতো, ওই বখাটে ছেলেটা বলতেও খারাপ লাগে। এক সময় সবিতা বলে একজন সহকর্মী, কংগ্রেসে তো আর কেউ করে না, মানে কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, হুম। আমরা কংগ্রেস করে নিজেরা ধন্য হয়েছি, কংগ্রেস কিন্তু আমাদের পেয়ে ধন্য হলো। সবিতা বলেছিল আমাকে, সবিতা সোনা বলে ডাকতো, জানিস শোনা, ওই যে দিদি বলে না লতা লতা, আমি বুড়োটা কুচকালাম, আমি কুচকে বললাম, কি বলছিস তুই? বলে, লতা কিন্তু দিদির মামাতো বোন। তখন আমি বললাম, দিদির মামাতো বোন লতা? বললো, হ্যাঁ। আমি, ঠিক আছে, হবে। মামাতো বোন পিসতুতো ভাইয়ের বিয়ে হয়েছে, তাদেরই সন্তান অভিষেক। আমাকে এই নিয়ে দিদির বাড়ির সমস্ত ভাইয়ের বউ, লতা বাদ দিয়ে হুম। সবাই, কাজরি, ঝান্সি, বড় বৌদি,
বড় বৌদি তো সাথে পাশে থাকেই না, ষষ্ঠীদার বউ। হুম। তারপরে রিনা, কল্পনা সব জিজ্ঞেস করতো, হ্যাঁ গো, দিদি শোনালে দিদি এত একে ভালোবাসে কেন, অভিষেক? বললাম মামাতো পিস্তুতো ভাই বোনের, তোর মামাতো বোন আছে? আমি কাউকে জিজ্ঞেস করতাম। বললো কেন থাকবে? কারণ তাদের যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তুই তাদের কিরম ভালোবাসবি? বলো অনেকটাই ভালো। লতা দিদির মামাতো। অভিষেকের পেছনে তো কোনো আন্দোলনের ইতিহাসই নেই। হুম। অভিষেক তো কোটায় নেতা হয়েছে। অভিষেকের শিক্ষাগত মাত্রা নিয়ে আমার প্রশ্ন আছে। অভিষেক সত্যি কি এমবিএ পাস? অভিষেক হয়তো এই ভিডিওটা যদি দেখেন, হুম। তাহলে হয়তো অভিষেক আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে। আমি বলবো, আমি গরিব মানুষ বাবু, তুই আমাকে মানহানি মামলায় ফাঁসাস। তোর সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে মুশকিল হবে। কিন্তু সত্যি তো অপত্য স্নেহ। আচ্ছা, আপনার কি কোথাও এটা মনে হয় 2021 সাল, আপনি যে সময়টা টিকিট পেলেন না বলে আপনি হুম। ছেড়ে এলেন, কোথাও কি আপনার মনে হয়েছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল? দেখো, মানে যে মানুষ সর্বক্ষণ ছায়াসঙ্গী হয়ে থাকেন একজনের, তিনি যদি শেষ পর্যন্ত যদি কথা না রাখেন, মানে সেক্ষেত্রে কি এটা মনে হয় কখনো? পঙ্কজ ব্যানার্জি একজন নেতা ছিলেন আমাদের, তিনি হুম। বিরোধী দলের নেতা হয়েছিলেন। পঙ্কজ ব্যানার্জি একটা রাজ্যসভার টিকিট চেয়েছিলেন, হুম। দিদি পঙ্কজদাকে সেটা দেননি। পঙ্কজ ব্যানার্জি যেদিন লাস্ট বিধানসভা থেকে বেরোন, সেদিন আমরা সব বিধানসভায় তার ঘরে বসে আছি। তিনি ঘরটার দিকে ভালো করে তাকালেন। পঙ্কজদা সবাইকে বোন বলে সম্বোধন করতেন। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আসি রে বোন, আর কোনোদিন হয়তো তোদের সঙ্গে আমার দেখা হবে। তো আমি বলছি, কি বলছেন দাদা, আপনার সঙ্গে আর দেখা হবে না মানে? বললো, না রে, আমি তো খুব একটা অযোগ্য লোক ছিলাম না, আমি একটা রাজ্যসভার টিকিট চেয়েছি, মমতা সেটা আমাকে দিল। মমতাদি কাকে দিলেন? টুটু বোসকে। তা আমি তো রাজ্যসভা তখন অত বুঝি না। রাজ্যসভা জানি এমএলএদের ভোট দিতে হয়। পঙ্কজদা মারা গেছেন 2018। পঙ্কজদার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল, কিন্তু পঙ্কজদার ব্যক্তিগতভাবে মমতাদির জীবনে কোনো অবদান ছিল না, যেটা আমার ছিল। আমি মমতাদির জন্য যা করেছি সেটা তোমরা সবাই জানো। হুম। মমতাদির মা যখন অসুস্থ হলেন 27 দিন তখন আমি এমএলএ হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে চলে এসেছি। হুম। মমতাদি আমাকে ফোন করলেন যে, সোনালি মা খুব অসুস্থ, বা আমি টিভিতে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর মাকে হাসপাতালে ভর্তি করবেন। হ্যাঁ, আমি তখন ডেপুটি স্পিকার। আমি গেলাম ছুটে, শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। আমি গেলাম, আমি ডেপুটি স্পিকার, তো আমি গেলেই প্রেস সব ধরে নিচ্ছে। হুম। এই মুহূর্তে ডেপুটি স্পিকার আসলেন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মাকে দেখতে। তখন মমতা ব্যানার্জির এক ভাই কার্তিক, হুম। হুম। তিনি এখনো বেঁচে আছেন, বেঁচে থাকুন। আমাকে বললেন, সলিদি তুই আসলে তো প্রেস তোর সঙ্গে সঙ্গে আস। তখন আমি হাসতে হাসতে বললাম, কার্তিক তাহলে দিদিকে বলিস আমাকে খবর দিতে না। এখন আমি ডেপুটি স্পিকার, তো আমি আসলে প্রেস আসবেই। স্বাভাবিক। আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার পরিবারের কেউ অসুস্থ হলে তাদের দেখতে আসেন, তাহলে তো প্রেস আসবেই। প্রেস তো খবর নেওয়ার জন্য ঝুঁকে থাকে। হুম। আমাকে বেরোনো মাত্র জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি মুখ্যমন্ত্রী মাকে দেখে আসলেন, কেমন আছেন মুখ্যমন্ত্রী? মাসিমা ভালো ছিল। মাসিমাকে আমি ওইটা ঠিক উডবার্ন ওয়ার্ডের ওই এটা ঠিক ব্যাখ্যা করতে পারবো না। একটা ভেতরে ঘরের মধ্যে শোয়ানো থাকতো। নির্মল মাঝি, ববি হাকিম সব হুম। তখন এমএলএ। হুম। দিদি বলতেন, কিরে নির্মল, কিরে ববি, ডিজি বসে আছে আর কনস্টেবলরা ঢুকে যাচ্ছে। তখন ববিদা জিজ্ঞেস করতো, দিদি দিদি কে ডিজি? দিদি আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো, এই যে ও কখনো ঢুকতে চায় না তো ভেতরে, বাইরে থেকে আমি বেরোলে জিজ্ঞেস করে, দিদি মাসিমা কেমন আছে? আমি বলি যে আজকে ভালো নেই, বা ভালো আছে বাবা একটু। ওই যে বললাম, শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। আমাকে একজন জন্ম দিয়ে আজকে তিনি পৃথিবীতে নেই। আর যখন মেয়েরা বড় হয়, যখন মেয়েদের সব থেকে বেশি মায়ের অভাবটা মায়ের এটা দরকার হয়, সঙ্গটা দরকার হয়, তখন আমি মাসিমাকে পেয়েছি। মেয়ের একটা মেয়ে বড় হলে অনেক অসুবিধা হয়তো, হুম। মাসিমা আজকে আমার এই অসুবিধা হচ্ছে, মাসিমা বলতো ওইখানে আছে, এখানে এটা নিয়ে নাও। ও মাসিমা খুব খিদে পেয়েছে। মাসিমার বাড়িতে খুব গুড় থাকতো, সাদা পাটালি। ও আচ্ছা। মাসিমা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মাসিমা বললো, ওখানে গুড়মুড়ি খাবে? হ্যাঁ, কেন, গুড়মুড়ি খাবো। তখন তো সুগার টুগার কিছু নেই, হুম। গুড়মুড়ি খেতাম। তো আমি বললাম কার্তিককে যে, কার্তিক তাহলে দিদিকে বলিস আমাকে খবর দিতে। কার্তিক চুপ করে গেল। কার্তিকের বই কিন্তু কাজুরি। হুম। কাজুরি এখন কাউন্সিলর। হুম। হুম। কাজুরি নিজে নিজে ফোন ধরে। দিদি থাকলে কাজুরি একটু ফাম্বেল করে। ও ফোন করলে বলে, এখন না
দিদি আছে তো, আপনি পরে ফোন করুন। তখন ও জিজ্ঞেস করে, গাজরি তোমার পাশে কি দিদি আছে? ও সবাইকে তুমি সম্বোধনে কথা বলে, কিন্তু লতাকে কিন্তু তুমি সম্বোধনে বলে না। লতাকে বলে বৌদি। উম, লতা নিজের ফোন নিজে ধরতো আগে একসময়, এখন তো অভিষেক আমাদের মানে এখন এবার ডায়মন্ড হারবার থেকে 7 লাখ ভোটে অভিষেক জিতেছে। হুম হুম একসময় অনিল বোস বলে একজন সিপিএম এর নেতা ছিলেন, তিনি আরামবাগ থেকে জিতেছিলেন 4 লাখ ভোটে। হুম মমতাদের কি আস্ফালন, 4 লাখ ভোটে কেউ জিততে পারে? তাই 7 লাখ ভোটেও কেউ জিততে পারে? সব ভোটটা তো অভিষেক, অভিষেকের সঙ্গে আমার ডিফারেন্স হতো না। অভিষেক আমাদের এমপি ছিলেন তো। হুম 2018-তে যখন অভিষেক 2014-তে প্রথম এমপি হয়, আমাকে লতা বললেন, সলিদি তোর ছেলে তোর কাছেই যাচ্ছে। আমি অভিষেককে কোনোদিন নাম ধরে ডাকি, আমি বাবা, বাবু। কে রে, বাবুকে ডায়মন্ড হারবারে দিচ্ছে দিদি? ভালো হবে। তখন কখন আসবি বাবু? বললো এই তো বাড়ি থেকে রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছলো। অভিষেক একা আসলো না, অভিষেকের বাবা মানে অমিত ব্যানার্জিকে নিয়ে আসলো। অমিত এসেই বললো, সলিমজি হাসতে হাসতে, আমি তোমাদের কাছে এলাম। আয় বাবা, ভালো হয়েছে, তোকে ব্যাপক ভোটে যেতাম। তখন বলে, তোমাদের এখানে কোথায় একটা ধর্মস্থান আছে? বাবা বড় কাছারির থান, শিব মানে শিব ক্ষেত্র, ওখানে যা তুই ভালো করে বাবার মাথায় জল টল ঢেলে, তুই তো ব্রাহ্মণ সন্তান, তোকে আর কিচ্ছু শেখাতে হবে না। বললো তাহলে কোনো যেন ব্যানার পোস্টার আমার সঙ্গে না যায়। আমি সব লোকাল লিডারশিপকে বলে দিলাম, কোনো ব্যানার পোস্টার নিয়ে কেউ বাবা বড় কাছারির থান যে না, অভিষেক একাই বাবা বড় কাছারির থান দশ। ওই জন্য চলতে লাগলো। আমাদের ছিল দিদিকে বলো প্রোগ্রাম, হুম তখন রাত্রে থাকতে হতো। অভিষেক আমাকে বললো, সরে বেশি তোমার কি রাত্রে থাকার অসুবিধা হচ্ছে? তোমার কি শরীর খারাপ? বললো, বাবা শরীর খারাপ তো আছেই, আর আমার বাচ্চাটা ছোট জানিস তো, আমি রাত্রে থাকতে পারছি না। অভিষেক হট করে আমাকে বললো, তাহলে তুমি রেস্ট নাও। আমার দুজন সিকিউরিটি, একজন মুসলমান একজন হিন্দু। মুসলমান সিকিউরিটি মুক্তা হুম গাড়িতে বসে আছে। আমি মুক্তারের কাছে এসে খুব কাঁদলাম। মুক্তার, অভিষেক আজকে আমাকে রেস্ট নিতে বলল। মুক্তা বললো, দিদি আপনি ভুল শুনেছেন। তাহলে আমার চোখটা খারাপ, কানটা খারাপ, সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল। মানে এইটাই যে, মানে আমি আপনাকে যে প্রশ্নটা শুরু করেছিলাম আর কি, যে হুম। কোথাও কোথাও কি বিশ্বাসঘাতকতাটা ফিরে যাচ্ছে এখন, মানে তাই কি দেখো, আজকে কর্মফল খানিকটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইটসেলফ, মানে সেটাই সেটাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন। নিশ্চয়ই। এই যে আমার যে একটা জিনিস আনন্দ লাগছে, মমতা যখন আমি কালকে, আমি তো অত ভালো ইংরেজি জানি না, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি, আমার মেয়ে সাউথ পয়েন্টে পড়তো, সাউথ পয়েন্ট থেকে মেয়েকে আমরা ছাড়িয়ে দিলাম। যখন পার্থ চ্যাটার্জির ওই দুর্নীতি বেরোলো, সাউথ পয়েন্টের বাচ্চারা মেয়েকে বললো যে তোর মা তো 4বারের এমএলএ, একবার ডেপুটি স্পিকার, বাবা 2বারের কাউন্সিলর, তোদেরও নাকি, তোদেরও বোধহয় এরকম টাকা আছে। দেখি ওকে সাউথ পয়েন্ট থেকে ফোন করেছে, ওদিকে একটু ফাম্বল করছে। তখন আমি তো রাফ অ্যান্ড টাফ, হুম কি হয়েছে, কে ফোন করেছে, তুমি এরকম তত করছো কেন? বলে দিয়ার স্কুল থেকে ফোন করেছে। ওর মেয়ের ডাকনাম দিয়া, ভালো নাম ঐশান। হুম আমি ফোন তুলে বললাম, কে বলছেন? বলে, ম্যাডাম আমি ঐশানী স্কুলের ম্যাম কথা বলছি। তাহলে আমি ঐশানীর মা কথা বলছি, কি হয়েছে বলুন? বলে, আজকে ঐশানীকে আপনার একটু দেখে রাখবেন। বললাম, ঐশানী কি দুষ্টুমি করেছে? বললো, না ঐশানী দুষ্টুমি করার মেয়ে না। এটা আপনি মা বলে, আপনি মা হয়ে আপনি কি করে বলছেন? না না, ঐশানী দুষ্টুমি করেই না। মেয়েটা এসে ওর পাপার বুকের তো মানে বাবার বুকের উপর পড়ে যা কাঁদলো। ও পাপা, পাপা আমাদের কি অনেক টাকা? ওর বাবা বলছে, আমাদের টাকা তো কার কি বাবা, সেই টাকা আছে বলে তোকে সাউথ পয়েন্টে পড়াতে পেরেছি। বললো, না আজকে স্কুলের বাচ্চারা আমাকে বলছে তোর মা 4বারের এমএলএ, একবারের ডেপুটি স্পিকার, আর তোর বাবা 2বারের কাউন্সিলর, তোদের নিশ্চয়ই অনেক টাকা। বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ। হুম আমরা ওকে স্কুল চেঞ্জ করে দিলাম। অশোকদেব যে বজবজের এমএলএ ছিলেন, আছেন, থাকবেন ভবিষ্যতে, তার নিচেই একটা স্কুল আছে অ্যাংলো অ্যারাবিক, সেখানে আমার মেয়ে তো দিব্যি পড়াশোনা করে 12 উঠে গেছে। আচ্ছা আমার একটাই আনন্দ হচ্ছে যে এখন আমাকে 18,000 টাকা পেনশনে চলতে হয়। হুম আমাকে আগে ইনসুলিন নিতে হতো, সেই ইনসুলিন একজন ডাক্তারের কাছে আমি চিকিৎসা হয়, এস গুপ্তা বলে, তিনি খুব একটা নাম করা ডাক্তার না, কিন্তু তিনি ইনসুলিনটা অমিট করে দিয়েছেন। দিদিকেও এখন 18,000 টাকা পেনশনই থাকতো। আমাকে আমার মাস্তুতো ভাইরা জিজ্ঞেস করে, আমার ডাক্তার পুকাই, হুম আরে পুকাই, তুই তো 4বারের এমএলএ, তোদের পেনশন কি একটু বাড়েনি? মানে আমি বললাম, না রে বাপিদা, ও ডাক্তার, সাউথ পয়েন্টার, না রে বাপিদা, একবারের এমএলএ হলো তার 18,000 টাকা, 4বারের এমএলএ হলো তার 18,000 টাকা। দিদিকে এখন 18,000 টাকা পেনশন থাকতো। ডেভেলপমেন্ট, শুভেন্দু এখন এত ভালো কাজ করছে,
শুভেন্দুর নেতৃত্বে হুম। বাংলা আবার বাংলার প্রত্যেকটা চিমনিতে ধোঁয়া বেরোবে। তুমি দিল্লি গেছো কিনা আমি জানি না। অনেকবার গেছি। আচ্ছা, কিসে গেছো? রাজধানীতে? হুম হুম। রাজধানীতে যখন যায় তখন দিল্লিতে একটা তিলক ব্রিজ বলে একটা হুম, স্টেশন হুম, আছে। হুম, হুম, তিলক ব্রিজের নিচে যখন ট্রেনটার উপরে যখন ট্রেনটা দাঁড়ায় তখন দেখা যায় নিচ থেকে হাজার হাজার মানুষ বাইকে করে বা স্কুটারে করে তাদের কর্মক্ষেত্রে হুম, যাচ্ছে। হুম, সেরকমই একটা বাংলায় গতি আসবে, কর্মক্ষেত্রে গতি আসবে, হুম, শিল্প উজ্জীবিত হবে, স্বাস্থ্য ফিরে আসবে, আর শিক্ষা ঘুরে দাঁড়াবে। শুভেন্দু আমার থেকে বয়সে ছোট, কিন্তু শুভেন্দু কাম কোথাও কি আপনার মনে হয় যে এই যে শুভেন্দু অধিকারী যদি যুব থেকে না সরাতেন মমতা, অভিষেককে যদি যুবতে না নিয়ে আসতেন, তাহলে তো আজকে এই পাশা বদলে যাওয়া বা এই যে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, এটা তো হতোই না। না। দেখো শুভেন্দু, মানে দূরদৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও কি আপনার মনে হয়েছে যে ক্ষীণ ছিল সে সময় থেকে? ওই যে অপত্য স্নেহ, অভিষেককে এনিহাও অভিষেককে দাঁড় করাতেই হবে। অভিষেক অভিষেক দাঁড়িয়ে গেছে। মানে ওই সময়টাতে কি মানে আপনারা তো তখন সে সময় ভেরি মাচ হুম তৃণমূলের সঙ্গে হুম 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 মানে হুম। আছেন, মানে হই হই করে আপনারা দল করছেন তখন। ওই সময়টা মানে এই ধরনের সিদ্ধান্তগুলো যখন ঘটছে তখন কি আপনাদের কোথাও মনে হয়েছিল যে এগুলো একটা একটা করে পেরে কোথাও পোতা হচ্ছে? মনে হয়েছিল আপনাদের? সে মনে হলে তো বলার স্কোপ ছিল না। না মানে আপনার নিজের কাছে কি মনে হয়েছিল? মানে আমি এটা বলতে চাইছি যে আপনি সবসময় তো সব কথা হয়তো বলা যায় না। হুম। কিন্তু কোথাও কি আপনাদের এটা মনে হচ্ছিল যে যে এটাই বোধহয় অধোগতির দিকে যাচ্ছে? দেখো, বুঝতে পারলেও আমাদের তো বলার স্কোপ ছিল না। আমরা মমতাদিকে যেমন ভালোবাসতাম তেমন ভয়ও করতাম। মমতাদিকে যেমন ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মমতাদিকে যদি তুমি এখন নিয়ে আসো, হুম, আমি তো ভালো করে উঠে দাঁড়াতেও পারি না, বসতেও পারি না। এই কিছুক্ষণ বাদে দেখবে সুমন আমাকে হাত ধরে এইখানটা বসিয়ে দিচ্ছে। হুম। আমি মমতাদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো, করে বলবো, দিদি কেমন আছো? বলতে বলতে আমার চোখ দিয়ে হয়তো 2 ফোঁটা জলও পড়বে। সেটা তোমরা দেখতে পেলেও দিদি দেখেও দেখবে না। দিদির এইটা হচ্ছে নেচার। আর দিদি একসময় আমাদের বলতো, ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। এখন তো বাংলার মানুষই ওনাকে ইগনোর না, বাংলার মানুষ ওনাকে টার্মিনেট করে দিয়েছে। যে আপনি বললেন যে টার্মিনেটেড, হুম। হ্যাঁ, 60 জন এমএলএ একদিকে চলে গেলেন, ওদিকে 20 জনের মানে 28 জনের মধ্যে 20 জন চলে গেলেন। এই যে একে একে নিভিছে দেউটি, এই যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষকে যখন সবাই ছেড়ে চলে যায় তখন তো কার্যত একা হয়ে যান। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ জীবনটা কি কার্যত এরকম একা কাটবে আপনার মনে হয়? দেখো, মমতা ব্যানার্জি কোনোদিনই আমাকে ভালোবাসেনি এখন মনে হয়। আমি তো মমতাদিকে নিজের দিদির মতোই ভালোবাসতাম। আর মমতাদি খুব মিথ্যাবাদী, খুব মিথ্যাবাদী। যে নিজের জন্ম সময় জানে না, সে কিছুই জানে না। তুমি আমাকে জিজ্ঞেস করতো আপনার জন্ম সময় কবে, আমি বলে দেবো 27শে ডিসেম্বর 1968। দিদি কিন্তু তার মধ্যে সবকিছুর মধ্যে একটা ছলাকলা ছিল। এইবার এখন একটা শনি সাহেব দেখো তোমরা, হুম। দেখো শনি সাহেবে একটা পাণ্ডবদের নিয়ে একটা মহাভারত তৈরি হয়েছে। খল कपट के अलावा সব বিদ্যা में हर विद्या में निपुण। এরা হচ্ছে পাণ্ডব। যেমন যুধিষ্ঠির আছেন, ভীম আছেন, অর্জুন আছেন, নকুল আছে, সহদেব আছে, সব। মমতাদি প্রচন্ড খল। মমতাদির সম্বন্ধে ইংরেজিতে একটা কথা আছে না, দ্য লিস সেড দ্য বেটার। যত কম বলা যায় ততই ভালো। আমরা দেখলাম বিরোধী দলনেতা প্রসঙ্গে আপনি বলছিলেন, বিরোধী দলনেতা হঠাৎ এমন একজন হয়ে গেলেন যিনি কার্যত দল থেকে বহিষ্কৃত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার এরকম ইনসিডেন্ট কি আপনি কখনো দেখেছেন? মানে এরকম কখনো না হয়েছে? না। হ্যাঁ, মানে এটাকে আপনি মানেন যে মানে উনিই বলছেন যে আমি আসল তৃণমূল? হ্যাঁ, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য। তৃণমূল কোনদিন করলোই না, যার হাতে মমতাদি নিগৃহীত হলেন, যার হাতে অমিত মিত্র নিগৃহীত হলেন, সে বলছে আমি আসল তৃণমূল। ঋতব্রতর পড়াশুনো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তার পড়াশুনোকে আমি সম্মুখ সম্মান জানি। যে কোনোদিন তৃণমূলটাই করলো না, যার বামপন্থার হাত ধরে যার জন্ম, হুম। সে আসল তৃণমূল হতে পারে?